হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএম এক্সপ্লেইন বিডি। আপনারা যদি রিভিল সিস্টার সিরিজের আগের এপিসোডগুলো না দেখে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব। আর আজকের এপিসোডটি হতে যাচ্ছে এই রিভিল সিস্টার সিরিজের লাস্ট এপিসোড। আমি এই ড্রামাটি দিয়ে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি আশা করতে পারি আমি পরবর্তীতে গো গো স্কুইড সিজন 2 এর যে ড্রামাটি এক্সপ্লেন করব আপনারা ঠিকভাবেই আমাকে আগের মতো সাপোর্ট করবেন। আর আমি আপনাদের জন্য যে ড্রামাগুলো এক্সপ্লেন করব প্রত্যেকটি ড্রামায় একটির থেকে অপরটি অনেক রোমান্টিক। আমার এই এক্সপ্লেন করা ড্রামাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা তো আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আমরা আগের এপিসোডে দেখেছিলাম ইরিন যেহেতু একজন দত্তক নেওয়া সন্তান, তো সে আর তার দাদুর বাড়িতে না থাকার জন্য সিদ্ধান্ত নেয় এবং সে তার দাদুর বাড়ি থেকে বের হয়ে যায়। ওদিকে নামচার সাথে ইনের বিয়ের জন্য ইনের দাদু নামচা বাবা মার সাথে একটা কনসাল্ট করে। যেহেতু নামচা ইরিনের কোনো খোঁজ পাচ্ছিল না, তাই সে মনে করেছিল জিনকে ফলো করলে হয়তো ইরিনের খোঁজ পাওয়া যাবে। জিনের গাড়ি ফলো করতে করতে নামচা দেখতে পায় যে জিন একটা নতুন অ্যাপার্টমেন্টে এসেছে এবং কিছু খাবার নিয়ে তার গাড়ি থেকে বের হয়ে সে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকছে এবং নামচাও তার পিছু করতে থাকে এবং যা দেখতে পায় যেটা নামচা মনে মনে আশা করেছিল। নামচা কিছুক্ষণ আড়াল থেকে দেখতে থাকে যতক্ষণ না জিন সেখান থেকে চলে যায়। এসে ইরিনকে বলেছিল, তুমি কি নামচা আর ইনের বিয়ের কথা সম্পর্কে জানো? তোমার দাদু যেটা অ্যারেঞ্জ করছে। ইরিন শুধু বলেছিল তাদের দুজনকে দেখতে সুন্দর লাগবে। আর জিন যে খাবারগুলো এনেছিল সেগুলো একজন সিকিউরিটি বয়কে দিতে যায় যাতে সে খাবারগুলো সে ইরিনের রুমে পৌঁছে দিতে পারে। আর জিন সেখান থেকে চলে গেলে ইরিন যখন তার রুমে যেতে যাবে তখন সেখানে নামচা চলে আসে। নামচা একবার বুক জোর করে তার রুমে আসে আর ইরিন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার বাসার ঠিকানা পেলে কেমন করে? তখন নামচা ইরিনকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। দেখো, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করেছি এবং তোমার সাথে সাথে কি হয়েছে আমি সব শুনেছি। নামচা ইরিনকে বলে যে আমি তোমার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবো, তোমার রুমটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে এবং তারপরে আমি তোমার এখানে শিফট হয়ে যাব। তখন ইরিন বলে যে কেন? তখন নামচা বলে যে অনেক কাপড়ই তো আছে যারা লিভ ইন করে, আমরাও সেরকম করবো। পরে ইরিন নামচাকে কাছে ডেকে বলে যে নামচা, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তুমি তোমার বাবা মার বিশ্বাস এত বছর ধরে অর্জন করেছো, তারা কখনোই চাইবে না যে তুমি আমার সাথে থেকে তোমার সময়গুলো নষ্ট করো। এই নামচাকে আরো কিছু কথা বলে। নামচা উঠে যাওয়ার সময় তাকে বলে যে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো। এরপরে তারা দুজনই কান্নায় ভেঙে পড়ে। নামচাকে বলে, তুমি যদি চাও যে তোমার ইরিন সুখী হোক তাহলে তুমি ইরিনের সাথে কখনো দেখা করবে না, নাহলে আমি নিজেই হারিয়ে যাবো। নামচা তাকে বারবার বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে পারবো না। তখন ইরিন বলে যে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে। এক বুক কষ্ট নিয়ে নামচা যখন বাইরে বের হচ্ছিল তখন সেখানে দেখতে পায় যে জিন তার জন্য অপেক্ষা করছে। জিন তাকে বলে যে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ইনের বাসার সামনে থেকে আমাকে ফলো করছো। এরপরে নামচা তাকে বলে, তুমি কি আমার সাথে একটু ড্রিঙ্ক করতে পারবে? এদিকে তো রাতে নাটকবাজ ইনের মুঠে ঘুমিয়ে আসছিল না, তার তো বারবার শুধু জিনের কথা মনে পড়ছিল। জিন তাকে বলেছিল, তুমি যেখানে তোমার সুখ খুঁজে পাও তুমি সেখানে চলে যেতে পারো। কল্পনার জগৎ থেকে বের হয়ে ইনের মনে হচ্ছিল সে একটু জিনকে কল করবে। ওদিকে জিন তো নামচার সাথে ড্রিঙ্ক করতে ব্যস্ত। নামচা জিনকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন এখন ইরিনের কেয়ার করা অফ করে দিয়েছো, কারণ সে এখন ইউজলেস হয়ে গিয়েছে? এদিকে জিন তখন বলে যে হয়তো আমার তার জন্য অনেক খারাপ লাগে। তখন নামচা বলে যে শুধু কি খারাপ লাগে নাকি তুমি ইরিনকে পছন্দ করো? এসব প্রশ্ন শুনে জিন নামচাকে প্রশ্ন করে যে তুমি কি মাতাল হয়ে গিয়েছো? তখন জিনকে কল করে ফেলে। জিনকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো? তখন জিন বলে যে আমি নামচার সাথে ড্রিঙ্ক করছি। আর তখন জিনের কাছ থেকে সেই জায়গার অ্যাড্রেস নিয়ে নেয় এবং তাকে বলে তোমার এখন আমার জন্য কিছু একটা করতে হবে। তখন সেখানে কিছুক্ষণ পরে চলে আসে। সেখানে আসতে জিনকে প্রশ্ন করে যে তুমি নামচাকে কোথায় পেলে? তখন জিন তাকে জানায় যে আমি ইরিনের নতুন বাসার সামনে তাকে পেয়েছি। তো কিছু পর সে দূরে চলে গিয়েও তোমরা তার সাথে দেখা করতে যাচ্ছ। সে আমার জীবন থেকে বের হয়ে গেল, সে আমার সব খুশি নিয়ে চলে গিয়েছে। এটা বলার পরে তখন সেখান থেকে ড্রিঙ্ক করা শুরু করে দেয়। জিন তাকে আটকাতে চেয়েও আটকাতে পারিনি। ওদিকে নামছা তো মাতাল হয়ে বেহুশ। পরে তারা দুজন মিলে নামছাকে একটা হোটেলে নিয়ে আসে একটা নাটক সাজানোর জন্য। আর জিন সবকিছুর ব্যবস্থা করে দিয়ে ইনকে বলে যে আমি চলে যাচ্ছি। আর ইন বলে তোমার খারাপ লাগছে না যে আমি অন্য একজনের সাথে ঘুমাচ্ছি? তখন জিন বলে আমার কেন খারাপ লাগবে যে তুমি অন্য একজনের সাথে ঘুমাচ্ছ? পর তাকে বলে যখন আমরা কিস করেছিলাম তখন আমার মনে হয়েছিল। তখন জিন বলে যে ভুল মনে হয়েছিল। এরপরে জিন রুম থেকে বের হয়ে গিয়ে বাইরে গিয়ে তার অনেক খারাপ লাগছিল। এদিকে সকাল হয়ে যায় আর নামচার ঘুম থেকে উঠে নামচা দেখতে পায় যে তার গা জড়িয়ে ধরে শুয়ে আছে। এরপরে সে উঠে ইনকে উঠিয়ে দেয় আর তাকে বলে তুমি এখানে কেন? তখন উঠে বলে তোমার কি কিছু মনে নেই কালকে রাতে কি হয়ে গিয়েছে? আচ্ছা বলে কি হয়ে গিয়েছে মানে? তখন তাকে বলে যে তুমি কালকে রাতে ড্রিঙ্ক করার পরে মাতাল হয়ে গিয়েছিলে আর আমি তোমাকে ড্রাইভ করে বাসায় নিয়ে আসি। আমি তোমাকে আটকাতে চাও, আটকাতে পারিনি। এরপরে নামচা তাকে বলে এসব ভুলভাল কথা বলো না। এরপরে সে ওখান থেকে উঠে গিয়ে তার কাপড় চোপড় ধরতে থাকে। তাকে বলে যে আমরা তো আর কয়দিন পরে বিয়ে করবো আর এসব তো কাপড়দের মধ্যে নর্মাল একটা ব্যাপার। তখন নামচা তাকে বলে এসব কিছুই হয়নি আমাদের মধ্যে। দিকে ইরিন তার নিজের জন্য চাকরি খুঁজছিল। এরপরে সে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে তার যোগ্যতা দেখার পরে সেখান থেকে তাকে সিলেক্ট করে ফেলে। আর এসব জিনিসই দূর থেকে নামচা দেখছিল। নামচা নিজের জীবন নিয়েও অনেক ব্যস্ত ছিল। নামচা সবসময় তাকে ব্যস্ত রাখার চেষ্টা করতো। তাকে বারবার কল করলেও সে ইনের কলটা ইগনোর করতে থাকে। হঠাৎ করে একদিন দেখা যায় পজিটিভ দাগের প্রেগন্যান্সি টেস্ট টিউব নিয়ে দাদুর সামনে হাজির। দাদু নামচাকে বলে যে তুমি এটা আমার নাতির সাথে কি করলে? এখন তো এটা আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তোমাদের বিয়ের দরকার ছিল, আমি তো তোমাদের বিয়ে দিব বলেছিলাম। নামচা
দাদুকে বলে যে আপনি যদি এখন আমাকে ফোর্স করেন বিয়ে করার জন্য, আমি ইনকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ইন আমার কখনো ভালোবাসা পাবে না। পরে দাদু নামছাকে বলে যে এসব কথা যেহেতু বলছো তাহলে এসব নাটক করার কি দরকার ছিল। নামছা দাদুকে বলে যে আমি কিছুই জানি না, আমি তো ইনকে ভালোই বাসি না, এসব কেমন করে হলো আমি কিছুই জানি না। আর আপনি একজনকে বিয়ের বিরুদ্ধে ফোর্স করতে কখনই পারেন না। আপনি জোর করে বিয়ে দিতে পারেন, কিন্তু জোর করে কখনো ভালোবাসা আদায় করতে পারবেন না। এসব কথা বলার পরে নামচা সেখান থেকে বের হয়ে চলে যায়। পরে দাদু ইন আর জিনকে বলে আমি এই চিন্তা থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হতে চাচ্ছি। বাইরে ইন বের হয়ে আসার পরে নামচা তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে বিয়ে করে কি সুখী হতে পারবে যেখানে আমাদের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না। পরে ইন বলে যে আমি তো প্রেগনেন্ট। এরপরে নামচা বলে যে আমি এসব বিশ্বাস করি না। তখন ইন বলে যে আমি সত্যিই প্রেগনেন্ট, তুমি বিশ্বাস করো আর না করো। এই কথা বলার পরে নামচা আরো বলে যে এসব কিছুই দিন দিন তোমাকে আরো আমার চোখে ঘৃণ্য করে তুলছে। এদিকে তো ইন জিনের সাথে তার ওয়েডিং গাউন কিনতে চলে যায় এবং গাউন পরার পরে সে জিনকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে। এরপরে জিন বলে যে হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে। এর মন তো জিনের উপরে পড়েছিল। এদিকে নামচার বাবা হসপিটালে যায় নামচার ওয়েডিং কার্ড সবাইকে দেওয়ার জন্য এবং ইনভাইট করার জন্য, যাতে তারা সবাই সেখানে আসে। তখন সেখানে নামচা চলে আসে আর তার বাবার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নামচা তখন ভেতরে চলে যায়। নামচা অনেক মনমরা ছিল। এদিকে নামতান পেং এর কাছে একটা ওয়েডিং কার্ড নিয়ে যায়। এরপরে পেং সে ওয়েডিং কার্ডটা খুলে যখন দেখতে পায় ইন আর নামচার নাম লেখা, তখন সেখানে পেং এটা দেখে অবাক হয়ে যায়। এই বিয়েতে তাদেরও মত ছিল না। ওদিকে ইরিন সবসময় নিজেকে অফিসের কাজে ব্যস্ত রাখতো যাতে পুরনো কোনো কিছু তার মনে না পড়ে যায়। এদিকে দেবদাস নামচা যখন ফ্রি থাকতো তখন সে মনমরা হয়ে কোথাও একটা বসে থাকতো এবং তার মাও জিনিসটা দেখে অনেক কষ্ট পেত। হঠাৎ করে একদিন নামতান আর পেং ইরিনের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। ইরিন তাকে দূর থেকে দেখে অনেক খুশি হয়ে যায় আর এরপরে দূর থেকে দৌড়ে এসে তাকে বলে আমাকে ক্ষমা করে দিও। এরপরে নামতান তাকে ক্ষমা করে দিয়েছে বলে জানালে সে পেং আর নামতান দুজনকে জড়িয়ে ধরে। নামতান তাকে বলে যে তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। এদিকে পেং তখন তাকে বলে যে নামতান তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছে। নামতান ইরিনকে বলে তোমার জন্য আরো একজন অপেক্ষা করছে। তখন সেখানে নামচা চলে আসে আর নামচা এসে ইরিনকে বলে যে আমি তোমাকে শেষবারের জন্য গুড বাই বলতে এসেছি, কালকে আমার বিয়ে। ইরিন নামচাকে বলে যে ইন তোমার অনেক খেয়াল রাখবে, সে তোমাকে অনেক ভালোবাসে। এরপর নামচা তাকে বলে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, যাই কিছু হয়ে যাক তুমি আমার সাথেই থাকবে, আর আমি জানি তোমার এই দেওয়া কথার দায়িত্ব তুমি পালন করবে। এসব কথা বলার পরে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরার পরে তারা অনেক কান্নায় ভেঙে পড়ে। তাদের এই দৃশ্য আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। ওদিকে জিনের কাছে একজন একটা পেন ড্রাইভ দিয়ে যায় এবং তাকে বলে যায় কয়দিন আগে ইন যে অ্যাক্সিডেন্ট করেছিল সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি তাকে কোনো পে করবে না। এর কারণ হচ্ছে সে নিজে নিজে অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছিল এবং এই পেন ড্রাইভটি তার প্রমাণ। আর সেই দিনটি চলে আসে যেদিন ইন আর নামছার বিয়ে। ইন একটা গাউন পরে তার দাদুর সাথে স্টেজে উঠছিল। বিয়েতে নামছার মায়ের সম্মতি না থাকলেও নামছার বাবার অনেক সম্মতি ছিল। বিয়ে সম্পাদনের জন্য নামছাকে ওয়েডিং রিং দেওয়া হয় যেটা সে ইনকে পরিয়ে দিবে। এমত অবস্থায় সে রিংটি পরাতেই যাবে তখন ভিড়ের মধ্যে থেকে ইরিন উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে তাকে বলে যে বিয়েটা একটু বন্ধ করা যাবে। ইরিনকে দেখে তো সবাই অবাক আর ইরিন দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে তাকে সেই কাগজটি বের করে দিয়ে নামছাকে বলে তোমার কি মনে আছে তুমি বলেছিলে এই কাগজটি আমি যখন তখন ব্যবহার করতে পারবো এবং আমি এখন এটি ব্যবহার করতে চাই। নামছাকে সে কাগজটা আগিয়ে দিয়ে বলে যে তুমি আমাকে বলেছিলে কোনো কন্ডিশন ছাড়া তুমি এটি অ্যাকসেপ্ট করবে। এরপরে ইন তখন সেখানে চিৎকার দিয়ে বলে যে এখন আমার বিয়ে হচ্ছে, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, তোমাকে এখানে আসতে কে বলেছে। আর ইরিন তখন বলে যে আমি তো এভাবে চলে যাব না, আমি তো এখানে একটা কাজের জন্য এসেছি। এটা বলার পরে সবাই একটা অডিও ক্লিপ শুনতে পায় যেখানে ইন অ্যাক্সিডেন্ট করার আগে নিজেকে বলছিল যে ইরিনের মতো একজন মহিলাকে আমি অনেক ঘৃণা করি, আমি আমার মায়ের মতো মৃত্যুর মুখে যেতে পারবো না, কিন্তু আমি তার জীবনটিকে নরক করে দিতে চাই। আমার এই অ্যাক্সিডেন্টটির কারণ হচ্ছে সবাই ইরিনকে ব্লেম করবে। এসব কথা বলার পরে সে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। এরপরে ইরিন ইনের সামনে যেয়ে তাকে বলে যে তুমি এসব করেছিলে একমাত্র আমাকে ছোট করার জন্য, কিন্তু এখন নিজের দিকে তাকিয়ে দেখো। ইরিন তাকে আরো বলে যে আমি তোমার জন্য কি করিনি, সবকিছু করেছি তোমার জন্য, কিন্তু আমি কখনো তোমার মনটি পাইনি। ইরিন তখন আরো কিছু কথা বলার পরে নামচার হাতটি ধরে। তখন ইন চিৎকার দিয়ে বলে তুমি কেমন মানুষ, আমার বাচ্চার বাবাকে তুমি এভাবে নিয়ে যাচ্ছ, আর সবাই জানে আমি প্রেগনেন্ট, এই জন্য বিয়েটি হচ্ছে। তখন জিন চিৎকার দিয়ে বলে যে ইন অনেক হয়েছে, সেদিন তোমাদের মতো রাতে কিছুই হয়নি। এরপর ইন তাকে ব্লেম করে বলে তুমি তো রাতে ছিলে না, তুমি কি করে জানলে। ইন তখন জিনকে অনেক ব্লেম করলে জিন তখন বলে যে হ্যাঁ আমি একজন খারাপ মানুষ, কিন্তু আমি তোমাকে এভাবে এত পাপ কাজ করতে দেখতে পারবো না। জিন তখন সবকিছুর প্রতিবাদ করছিল। এর ফাঁকে নামছা আর ইরিন হাত ধরে সে ওয়েডিং রুমের ভেতর থেকে দৌড়ে বের হয়ে যায় এবং পেছনে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। নামছার বাবা মা পেং আর নামতান দৌড়ে এসে নামছাকে একটা গাড়ির চাবি দিয়ে দেয় এবং গাড়ির চাবিটি পেয়ে নামছা ইরিনকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ওদিকে এত অত্যাচার সহ্য করতে না পেরে দাদু অসুস্থ হয়ে যায়। ওদিকে জিন দেখতে পায় যে দাদু কেমন একটা ফিল করছে। এরপরে দাদু মাটিতে পড়ে গেলে জিন আর ইন তখন দৌড়ে আসে, আসলে দাদু তখন মারা গিয়েছিল। আর ওদিকে নামছা আর ইরিন তো তাদের এখনের জীবন নিয়ে অনেক খুশি। তারা দুজন মিলে গাড়িতে যাওয়ার সময় একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং হাত ধরে তারা একে অপরকে প্রমিস করে যে তারা কেউ কাউকে ছেড়ে যাবে না। ওদিকে অনেকদিন পরে প্লয়জনকে দেখানো হয়। প্লয়জন নামছাকে কংগ্রাচুলেশন
জানাতে এসেছিল, কারণ কয়দিন আগে তো নামচা সেলিব্রিটি হয়ে গিয়েছে। তো প্রশংসার মাঝখানে তখন সেখানে ইরিন চলে আসে, আর ইরিনকে দেখে প্লয়জেন তখন একটু পোক করে কথা বলতে শুরু করে দেয়। আসলে নামচা এখন অনেকটাই ভাইরাল, আর নামচার লাইফস্টাইল জানার জন্য সবাই অনেক উদ্বিগ্ন। পিটারে তখন নামচা বাবা মাও চলে আসে এবং নামচার মা ইরিনের উপর অনেক খুশি ছিল, কারণ এসব কিছু একমাত্র ইরিনের জন্য হয়েছিল। ওদিকে জিন দাদুর সমাধি দেখতে এসেছিল, তখন সেখানে ইনও চলে এসেছিল দাদুর সমাধি দেখতে, এবং দাদুর সমাধি দেখতে দাদুকে বলে, দাদু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোম্পানিটি বাঁচাতে পারিনি এবং আমি সেটাকে বিক্রি করে দিয়েছি, আর এখন আমার এখানে করার কিছু নেই এবং আমি বিদেশ চলে যাচ্ছি। তখন সেখানে ইনের সাথে জিনের দেখা হয়ে যায়। এরপরে জিন ইনকে বলে যে আমি শুনেছি তুমি কোম্পানিটি বিক্রি করে দিয়েছো এবং আমি এটা শুনে খুশি হয়েছি যে তুমি নিজের জীবনটি বেছে নিয়েছো। এরপরে জিন ইনকে একটা কাগজ দিয়ে বলে এই কাগজটি তোমাকে একজন দিতে বলেছে। কাগজটিতে লেখা ছিল যে আমি আশা করি তুমি তোমার জীবনের খুশি খুঁজে পেয়েছো এবং তুমি সেটিকে সঠিকভাবে ব্যবহার করবে। ইতি ইরিন। কাগজটি পড়তে পড়তে ইন কান্না করে দেয়। এরপর সে জিনকে বলে আমাকে ক্ষমা করে দিও, এবং জিন তাকে বলে যে আমি তোমাকে লাস্টবারের মতো জড়িয়ে ধরতে পারি, এবং তাকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি আমাকে প্রমিস করো তুমি আমার সাথে যোগাযোগ রাখবে। ইনও তাকে প্রমিস করে সেখান থেকে চলে যায় এবং জিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে তা যাওয়া দেখছিল। দিকে নামছা আর ইরিন তাদের জীবন নিয়ে অনেক খুশি। নামছার লাইফস্টাইল ব্লগ করছিল ইরিন, এবং নামছাও ইরিনকে নিয়ে প্রশংসা করছিল এবং তার জীবনের সফলতা নিয়ে প্রশংসা করছিল। ব্লগিং এর এক পর্যায়ে নামছা বলে যে এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য তৈরি করছি। তখন ইরিন তাকে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কবে থেকে, আমরা তো ভাই বোন। নামছা তখন তাকে বলে আমরা কি? ইরিন বলে আমরা ভাই বোন। তখন নামছা ইরিনের গালে একটা কিস করে দেয়। তখন আবারও জিজ্ঞেস করে আমরা কি? তখন ইরিন যখন আবার বলে যে হ্যাঁ আমরা ভাই বোন, তখন নামছা আবারও ইরিনকে কিস করে দেয়, এবং এক পর্যায়ে ইরিন বলতে রাজি হয়ে যায় যে হ্যাঁ তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। নামছা ইরিনকে বলে তুমি আমার জীবনের প্রথম এবং শেষ মহিলা এবং আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। এরপরে এটা বলার পরে নামছা ইরিনকে কিস করে ফেলে। আর আপনারা এই কিসটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নামছা আর ইরিন তাদের এই জীবন নিয়ে অনেক খুশি ছিল। হয়তো এই ড্রামাটির দ্বিতীয় সিজনও আসতে পারে, আসলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। একটা হ্যাপি এন্ডিং দিয়ে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায় এবং আপনারা গো গো স্কুইড সিজন 2 দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।